বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুসেন মোহাম্মদ ফজলে রাব্বি, লেকচারার কেমিস্ট্রি, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের আরেকটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি। আজকে আমার আলোচ্য বিষয় হবে জৈব যৌগের সমানতা। তো সমানতা নিয়ে কথা বলার আগে আর একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা আরও আগেই বলা দরকার ছিল। সেটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য, অর্থাৎ পৃথিবীতে অজৈব যৌগের তুলনায় জৈব যৌগের সংখ্যা অত্যধিক বেশি। এই যে এত বেশি জৈব যৌগ কেন? আমরা ইতিপূর্বে জেনেছি জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের যৌগ। এই কার্বনের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণেই জৈব যৌগের সংখ্যা এত বেশি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ক্যাটিনেশন, এবং সেই সাথে জৈব যৌগের সমানতার কারণেও জৈব যৌগের সংখ্যা অত্যধিক বেশি হয়ে থাকে। প্রথমে জেনে নেওয়া যাক ক্যাটিনেশন বিষয়টি কি। ক্যাটিনেশন হচ্ছে কোনো একই মৌলের বিভিন্ন সংখ্যক পরমাণু বিভিন্নভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে যে বিভিন্ন রকম শিকল গঠনের প্রবণতা দেখায়, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ক্যাটিনেশন। তো সাধারণত কার্বন এবং সিলিকন এই দুটি যৌগের মধ্যে ক্যাটিনেশনের বৈশিষ্ট্যটা দেখা যায়। সিলিকনের মধ্যে ক্যাটিনেশনের মাত্রা খুব অল্প হলেও কার্বনের মধ্যে এই মাত্রাটা অত্যধিক বেশি। তা আমরা দেখি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান, কার্বনের ইলেকট্রন আসক্তির মান এবং কার্বনের আয়নীকরণ শক্তির মান এমন একটি ভারসাম্য মানে থাকে যে কার্বন আরেকটি কার্বনের সাথে খুব সহজেই সমযোজী বন্ধন গঠন করতে পারে এবং পরপর কার্বনগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে স্থিতিশীল কাঠামো তৈরি করতে সক্ষম। যেমন আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখি, যে কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে কিছু যৌগ তৈরি হয়েছে। এখানে কার্বন কার্বনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা স্থিতিশীল কাঠামো তৈরি করেছে। আবার অন্যভাবে যদি আমরা দেখি যে কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যৌগ গঠন করতে সক্ষম, যেটা এখানে সবুজ বর্ণে দেখানো হয়েছে। আবার কার্বন কার্বনের সাথে ত্রিবন্ধনের মাধ্যমে স্থিতিশীল যৌগ গঠন হতে পারে। এমনকি এখানে কিছু সরল শিকল দেখানো হয়েছে, আবার শাখা শিকল তৈরি হতে পারে, এমনকি চক্র তৈরি হতে পারে। এরকম বিভিন্নভাবে কার্বন একে অপরের সাথে যুক্ত হয়ে স্থিতিশীল কাঠামো তৈরি করতে পারে। এই কারণেই কার্বনের যৌগ বা জৈব যৌগের সংখ্যা অত্যধিক বেশি পাওয়া যায়। এখন আমরা মূল আলোচনা, আমাদের সমানতার আলোচনায় ফিরে আসি। সমানতা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের দুটি শব্দ জানতে হবে। একটি হচ্ছে কনফিগারেশন, আরেকটি হচ্ছে কনফরমেশন। তো প্রথমেই আমরা কনফরমেশন নিয়ে একটু কথা বলে নিই। খুব সহজ একটি ধারণা যে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে এটি প্রযোজ্য, অর্থাৎ যখন দুটি পরমাণু কেবলমাত্র একটি বন্ধনের মাধ্যমে থাকে, তখন এই একটি বন্ধনকে ঘুরিয়ে যে বিভিন্ন কাঠামো পাওয়া যায়, এই কাঠামোর বিভিন্নতাকে বলা হচ্ছে কনফরমেশন এর পরিবর্তন। যেমন এখানে একটি উদাহরণ যদি আমরা দিই, ইথেন অণু। একটি কার্বনকে আমরা স্থির বিবেচনা করে তার সাপেক্ষে অপর কার্বনটিকে আমরা ঘোরাচ্ছি। এই ঘূর্ণনের কারণে যে ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে ইথেনের একটি ভিন্ন ভিন্ন কনফরমেশন। আমরা ইথেনটাকে যদি একটু ভিন্ন কোণে বা ভিন্ন অ্যাঙ্গেলে তাকিয়ে দেখি, তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। যেখানে দেখা যাচ্ছে যে যখন ইথেন অণুর দুটি হাইড্রোজেন এক বরাবর থাকে তখন একটি কনফর্মেশন, যখন মাঝামাঝি থাকে তখন আরেকটি কনফর্মেশন, এবং এর মাঝে ঘুরে ফিরে আরও অনেকগুলো কনফর্মেশন পাওয়া যায়। আর কনফিগারেশনের বিষয়টি হচ্ছে না, এখানে ঘূর্ণনের বিষয়। এখানে একটা কার্বনকে আর একটা কার্বন থেকে বিচ্ছিন্ন করতে হবে, বন্ধন ভাঙতে হবে, সেই কার্বনটিকে অন্য কার্বনের সাথে এনে যুক্ত করতে হবে। এভাবে যে ভিন্ন ভিন্ন গঠন পাওয়া যায় সেটাকে আমরা বলি কনফিগারেশন। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মূলত কনফিগারেশন ও আইসোমার নিয়ে কথা বলা হবে। আমরা একটু কনফিগারেশন সম্পর্কে জেনে আসি। তো কনফিগারেশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার।
এরপরে থাকবে স্টেরিও আইসোমার, অর্থাৎ কনফিগারেশনের পরিবর্তন দুইভাবে হতে পারে। একটা পরিবর্তন হতে পারে একই কার্বনের মধ্যে, আরেকটা হতে পারে ভিন্ন কার্বনের মধ্যে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, লাল বর্ণ এবং সবুজ বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো প্রথম যে কাঠামোটা, সেখানে 4টি কার্বন এক বরাবর অবস্থান করছে। এখন লাল বর্ণ দ্বারা চিহ্নিত যে কার্বনটি, এটাকে যদি আমি বিচ্ছিন্ন করে নিয়ে আসি, এখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে এটাকে আমি এখানে স্থানান্তর করি এবং হাইড্রোজেনটিকে তার পূর্বের অবস্থায় নিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে নতুন আরেকটি কাঠামো পাওয়া যাচ্ছে। তাহলে এই যে কার্বনের বন্ধন ভেঙে অবস্থানকে পরিবর্তন করে যে ভিন্ন ভিন্ন কাঠামো পাওয়া যায়, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানতা। আর স্টেরিও সমানতার ধারণাটা হচ্ছে একই কার্বনের মধ্যে দুটি ভিন্ন কাঠামো অর্জিত হয় একই কার্বনের মধ্যে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ বর্ণ আর লাল বর্ণের মধ্যে তুলনাটা একটু করতে হবে। যে এখানে যদি ডান পাশের এই কার্বনটাকে একটু বিবেচনা করা যায়, যে ডান পাশের এই কার্বনে মিথাইল এবং মিথাইল একই বরাবর আছে, অথচ ডান পাশের স্ট্রাকচারটাতে দেখো যে মিথাইলের অবস্থানটা এই কার্বনের সাপেক্ষে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটা নিচের দিকে প্রসারিত করা হয়েছে। তাহলে এই যে একই কার্বনের মধ্যে এখানে কার্বনের অবস্থান পরিবর্তন হয়নি। প্রথম ক্ষেত্রে যেমন একটা কার্বন থেকে পাশের কার্বনে চলে গিয়েছিল, এখানে শুধু একই কার্বনের মধ্যে আছে, বাট ত্রিমাত্রিক অবস্থানে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে। এই ধরনের পরিবর্তনকে বলা হয় স্টেরিও আইসোমারিজম। এখন আমরা মূলত স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে কথা বলব। তো স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে প্রথমে আমাদের আসবে চেইন আইসোমারিজম বা শিকল সমানতা। আগেই বলে রাখে, স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে আসছে শিকল সমানতা, অর্থাৎ এক্ষেত্রে শুধু কার্বন কার্বন বন্ধনগুলোকেই বিবেচনা করা হয়, অন্য কোনো বন্ধনকে বিবেচনা করা হয় না। যেমন একটি উদাহরণ নিচ্ছি আমি, হেক্সেন। হেক্সেনের একাধিক কাঠামো আছে, তার মধ্যে আমি একটা বা দুটো কাঠামো দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, এক্ষেত্রে একটা অংশকে আমি হাইলাইট করেছি, দেখো 6টি কার্বন এক সারিতে আছে, তার মধ্যে একটি কার্বন এখানে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এখন এই যে 6টি কার্বন একসাথে আছে, এই 6টি কার্বনের অবস্থানকে যদি আমরা একটু পরিবর্তন করে দিই, অর্থাৎ একটা কার্বনকে যদি আমরা তার অবস্থানকে পরিবর্তন করে দিই, তাহলে যে সমানতার ধারণা পাওয়া যাবে সেটাকে বলা হয় শিকল সমানতা। তাহলে এখানে আমরা শিকল সমানতার কনসেপ্টটি পেলাম। এখন আমরা দেখব অবস্থান সমানতা বা পজিশনাল আইসোমারিজম। অবস্থান সমানতার ক্ষেত্রে যেটা আমরা পাই, যে কার্বন কার্বন বন্ধনগুলো যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু অন্য কোনো কার্যকরী মূলক তার অবস্থান মূল কার্বন শিকলের কাঠামোর সাপেক্ষে পরিবর্তন হবে। যেমন এখানে আমি একটি উদাহরণ দিব, হেক্সানল। হেক্সানলের ক্ষেত্রে প্রথম কাঠামোতে দেখানো হয়েছে যে OH মূলকটি প্রথম কার্বনের সাথে আছে। এখন কার্বনের মোট যে 5টা কার্বন শিকল, সেটাকে অপরিবর্তিত রেখে জাস্ট OH এর অবস্থানটা 2 নাম্বার কার্বনে নিয়ে আসা হয়েছে। সরি, এখানে আসলে হেক্সানল না, এখানে পেন্টানল স্ট্রাকচার হয়েছে। এখানে হেক্সানলটা ভুল করে লেখা হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে পেন্টানলের মধ্যে 5টি কার্বন এক সারিতে আছে, OH-টা প্রথম কার্বনে আছে। দ্বিতীয় কাঠামোতে দেখা যাচ্ছে যে 5টি কার্বনের কাঠামো পরিবর্তন হয়নি, কিন্তু OH এর অবস্থানটা পরিবর্তন হয়েছে। এই ধরনের সমানতাকে বলা হয় অবস্থান সমানতা। তৃতীয়ত আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। হ্যাঁ, বিশেষ কিছু গঠন কাঠামো এমন হওয়া সম্ভব যেখানে একই
আণবিক সংকেত দ্বারা ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক পাওয়া যায়। তাদের আণবিক সংকেত ভিন্ন হয়, কিন্তু কার্যকরী মূলকটা ভিন্ন হয়। তো সেই ভিন্ন কার্যকরী মূলকটা কিভাবে তৈরি হয়? আমরা এখানে একই উদাহরণ নিয়ে দেখব যে পেন্টানলের ক্ষেত্রে মোট 5টি কার্বন আছে, 11টি প্লাস একটি 12টি হাইড্রোজেন আছে, একটি অক্সিজেন আছে। তার মানে এর আণবিক সংকেত হবে C5H11OH। তার মানে মোট 5টি কার্বন, 11টি হাইড্রোজেন প্লাস একটি 12টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। তাহলে এক্ষেত্রে আরেকটি ভাবে যদি আমরা চিন্তা করি যে এই ও অক্সিজেনটাকে যদি আমরা কার্বন শিকলের মাঝখানে অবস্থান করাই, তাহলে এটা হয় ইথার মূলক। কিন্তু সেখানেও মূল কাঠামো যে 5টি কার্বন, 12টি হাইড্রোজেন, একটি অক্সিজেন, সেটা ঠিক থাকে। তাহলে একই আণবিক সংকেত দিয়ে ভিন্ন কাঠামো পেলাম, এটাকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। তাহলে এই পর্যায়ে এসে আমরা একটু জেনে নিই, আমরা যে সমানতা করছি, সমানতা বলতে কি বোঝায়? একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন যৌগ অণু যাদের ধর্ম ভিন্ন, তাদেরকে বলা হয় সমানতা। আর এই ভিন্ন ধর্মতা যদি অর্জিত হয় গঠনের ভিন্নতার কারণে, কনফিগারেশন ভিন্নতার কারণে, তাহলে সেটাকে বলা হয় গাঠনিক সমানতা। আর যদি এই ভিন্নতাটা অর্জিত হয় কার্বনের সাথে অপর মূলকের ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে, তাহলে সেটাকে বলা হয় স্টেরিও সমানতা। এখন আমরা স্ট্রাকচারাল সমানতার বাকি দুটো অংশ দেখব, যে মেটামারিজম এবং টটোমারিজম, এই দুটো বিষয়। মেটামারিজমটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে কার্বন শিকলের ভেতরে কার্যকরী মূলকটি অবস্থান করে, তাদের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিজম। এখানে আমরা একটা ইথার মূলক নিয়েছি, যেখানে দেখা যাচ্ছে ইথার মূলক যে মূল অক্সিজেন, তার উভয় পাশে কার্বন সংখ্যা আছে তিনটি করে, মোট 6টি কার্বন। তার মানে যৌগটি হচ্ছে প্রোপক্সি প্রোপেন। এখন যদি এই 6টি কার্বনকেই ঠিক থাকে, কিন্তু অক্সিজেনের উভয় পাশে অনুপাত 3-3-এর জায়গায় আমরা এটাকে পরিবর্তন করি। যেমন আমি এখানে উদাহরণটা নিয়েছি, এপাশে একটি, এপাশে 5টি, তাহলে যে সমানতার ধারণা পাওয়া যায় এটাকে বলা হয় মেটামারিজম। তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিজম। এরপর আসা যায় টটোমারিজম। টটোমারিজমকে বলা হয় গতিশীল সমানতা, অর্থাৎ এটি একমাত্র সমানতার ধারণা যেটা বাস্তবে ঘটে। বাস্তবে বন্ধনের মধ্যে পরিবর্তন ঘটে, এক সমাণু থেকে আরেক সমাণুতে রূপান্তর হয়। যদিও এটা বাহ্যিক বিবেচনায় কার্যকরীমূলক সমানতার মতোই, কিন্তু সাধারণ কার্যকরীমূলক সমানতা বলতে সেগুলোকে বোঝায় যেগুলো বাস্তবে ঘটুক বা না ঘটুক আমরা কাগজে কলমে দেখি, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে বাস্তবে ঘটে তাদের ক্ষেত্রে বলা হয় টটোমারিজম। যেমন এখানে একটা উদাহরণ আমরা নিচ্ছি, উদাহরণটা নিয়েছি বিউটানন। বিউটানন যোগে যে কার্বনিক মূলক আছে সেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে কার্বন অক্সিজেন পাই বন্ধনের ভেতর থেকে একটি ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, ফলে অক্সিজেন ঋণাত্মক আধান প্রাপ্ত হয় এবং কার্বন ধনাত্মক আধান প্রাপ্ত হয়। এই অবস্থায় পার্শ্ববর্তী কার্বনের হাইড্রোজেনটি ঋণাত্মক চার্জযুক্ত অক্সিজেনের দিকে আকৃষ্ট হয় এবং একই সাথে কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রনটি পার্শ্ববর্তী কার্বন কার্বন বন্ধনের মধ্যে চলে আসে, ফলে এখানে একটা পরিবর্তন হয়। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়, অক্সিজেনের সাথে যে দ্বিবন্ধন ছিল সেটা ভেঙে যায় এবং হাইড্রোজেনটি অক্সিজেনের সাথে এসে যুক্ত হয়ে অ্যালকোহল মূলক তৈরি করে। তাহলে কিটোন মূলক থেকে একটি অসম্পৃক্ত অ্যালকোহল ইনঅল তৈরি হয়, এই জন্য এটাকে কিটো ইনল টটোমারিজমও বলা হয়ে থাকে। এখন আমরা স্টেরিও সমানতা নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। স্টেরিও সমানতার প্রথম ধারণা হচ্ছে জ্যামিতিক সমানতা এবং তারপরে আসছে আলোক সমানতা। অর্থাৎ স্টেরিও সমানতার মধ্যে দুই ধরনের বিষয় আমরা আলোচনা করব, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আরেকটি হচ্ছে আলোক সমানতা। তো প্রথমে আসা যাক জ্যামিতিক সমানতা নিয়ে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে যদি সেই জৈব অণুর গঠনের মধ্যে কিছু শর্ত পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটা জৈব যৌগে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না।
প্রথম শর্ত হচ্ছে ঘূর্ণনহীন বন্ধন থাকতে হবে। তার মানে দুটি কার্বন যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেই বন্ধনটাকে এরকম ফ্রি রোটেশন হবে না, এরকম একটা সিস্টেম সেখানে থাকতে হবে। সেটা সম্ভব কখন? যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিংবা চাক্রিক কাঠামো থাকে তাহলে সম্ভব। দ্বিতীয় শর্ত হচ্ছে এই দ্বিবন্ধনে যুক্ত যে দুটি কার্বন, এই দুটি কার্বনের প্রত্যেকটি কার্বনের সাথে দুটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকতে হবে। তাহলে এক্ষেত্রে ত্রিবন্ধনের ক্ষেত্রে ব্যাপারটি সম্ভব নয়, ত্রিবন্ধনটি বাদ যাবে। কারণ ত্রিবন্ধন হলে তো আর সেখানে দুইটা ভিন্ন মূলক যুক্ত থাকার মতো জায়গা নেই। কারণ এখানে যদি আমরা একটু দেখি, একটা কার্বন আর একটা কার্বন, তার সাথে যদি আমার তিনটা বন্ধন হয়ে যায়, এখানে তিনটা বন্ধন হয়ে যায়, তাহলে আর এর সাথে নতুন করে দুটা বন্ধন হওয়ার সুযোগ নেই, একটি মাত্র বন্ধন হওয়া সম্ভব। যার কারণে ত্রিবন্ধনটা শর্ত থেকে বাদ যাচ্ছে, দ্বিবন্ধন এবং চাকরিক গঠনের ক্ষেত্রে এটি পাওয়া সম্ভব। এবং এই জ্যামিতিক সমানতাকে প্রকাশ করার জন্য তিনটি পদ্ধতি আছে: সিস ট্রান্স সমানতা, ইজেড সমানতা এবং সাইন অ্যান্টাই সমানতা। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা যখন করব তখন শিখতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোক সমানতা নিয়ে একটি ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। আলোক সমানতার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আলোক সক্রিয়তা আছে কি নেই সেটা বিবেচনা করতে হবে। আলোক সক্রিয়তা বলতে কোনো যৌগকে দ্রবণ অবস্থায় নিয়ে তার ভেতরে তল সমবর্তিত একবর্ণী আলো অতিক্রম করালে এই আলোর তলকে ঘোরাতে পারে কি পারে না তার উপর ভিত্তি করে আলোক সক্রিয়তা বিবেচনা করা হয়। দ্বিতীয়ত, যৌগের গঠনের মধ্যে কাইরাল কার্বন আছে কিনা সেটা বিবেচনা করা হয়। কাইরাল কার্বন বলতে একটি কার্বনের সাথে যদি চারটি ভিন্ন একযোজী মূলক যুক্ত থাকে তাহলে সেই কার্বনটিকে বলা হয় কাইরাল কার্বন। তৃতীয়ত, যৌগের প্রতিসাম্যতা আছে কিনা সেটি বিবেচনা করা হয়, অর্থাৎ যৌগের কাঠামোর ভেতরে কোনো তল বা অক্ষ এর সাপেক্ষে এর বিভিন্ন অংশ যদি একই রূপ হয় তাহলে প্রতিসাম্যতা আছে, আর না থাকলে নেই। এই হচ্ছে আলোক সমানতার সম্পর্কিত শর্তগুলো। বিস্তারিত আলোচনা সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এখন আমরা বিস্তারিত একটা একটা করে বোঝার চেষ্টা করব। প্রথমে আসছি শিকল সমানতা নিয়ে। তো শিকল সমানতার জন্য একটি উদাহরণ আমরা নিব, পেন্টানল। পেন্টানলের শিকল সমানতার যদি আমরা দেখি তাহলে আমরা আশা করি বুঝতে পারব। এখানে দেখা যাচ্ছে যে OH মূলকটিকে একটা কার্বনের সাথে ফিক্স করে রাখা হয়েছে, দেন বা পাঁচটি কার্বন সরলভাবে আছে, একই কাঠামোতে অবস্থান করছে। এটাকে আমরা বলছি পেন্টান 1 অল। এখন যদি কাঠামোটা এভাবে পরিবর্তন করি আমরা, যে প্রথমে যে লাল কালিতে যে মিথাইল গ্রুপটা দেখানো হয়েছিল সেটা ছিল এক প্রান্তে, বা যেটাকে আমরা বলছিলাম 5 নাম্বার কার্বন, এখন সেটা 2 নাম্বার কার্বনের সাথে শাখা হিসাবে অবস্থান করছে। তাহলে এটার নাম হয়ে যাচ্ছে 2 মিথাইল বিউটান 2 অল। অর্থাৎ মূল কাঠামো কিন্তু একই থাকছে, C5H11OH, কিন্তু তাদের গঠনের মধ্যে পার্থক্য হচ্ছে, নামে পার্থক্য হচ্ছে, তাদের বৈশিষ্ট্যে পার্থক্য হচ্ছে। তার মানে এটা সমানতা। আমরা যদি আবার দেখি হলুদ বর্ণে যে মিথাইলটা এখানে দেখানো হচ্ছে সেটাকেও যদি আমরা কেটে 2 নাম্বার কার্বনের সাথে নিয়ে চলে আসি তাহলে চলে আসছে 2,2 ডাইমিথাইল প্রোপান 1 অল। তাহলে এই যে কার্বন কার্বনের বন্ধনের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যে ভিন্ন ভিন্ন সমানতা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে শিকল সমানতা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে এসে তোমরা বই থেকে বিভিন্ন যৌগ নিয়ে নিজেরা চর্চা করবে। চর্চার মাধ্যমে প্রচুর 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 সংখ্যক অণু খাতায় লিখবে, তাদের গঠন লিখবে, নাম লিখবে, তাহলে সমানতার ধারণাটা তোমরা আয়ত্ত করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখব অবস্থান সমানতা। অবস্থান সমানতাটা কেমন? এক্ষেত্রে কিছু শর্ত আছে, যে সকল কার্যকরী মূলকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। একযোজী কার্যকরী মূলক সমূহের ক্ষেত্রে মূলত এই ধারণাটি প্রযোজ্য, যেমন অ্যালকোহলমূলক, অ্যামিনোমূলক, হ্যালাইড, নাইট্রোমূলক, ইথারমূলক সহ এইরকম আরো বেশ কিছু মূলকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। একটি দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে কিটোন। এখন আমরা একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। অ্যামিনোপেন্টেন। অ্যামিনোপেন্টেন, এখানে আমরা দেখব যে কার্বন কার্বন যে শিকল, 5টি কার্বনের শিকলের মধ্যে কোনো পরিবর্তন আনবো না, শুধু
অ্যামিনো মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানতার ধারণা হবে সেটাকে আমরা বলবো অবস্থান সমানতা। যেমন প্রথম স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে 5টি কার্বন এক সরল রেখায় আছে, অ্যামিনো মূলকটি 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, সেটাকে বলছে 1 অ্যামিনো পেন্টান। এখন যদি আমরা অ্যামিনো মূলকটাকে 1 নম্বর কার্বনের স্থলে 2 নম্বর কার্বনে নিয়ে যাই, তাহলে এটা তৈরি হয়ে যাবে 2 অ্যামিনো পেন্টান। অনুরূপভাবে 3 নম্বর কার্বন নিয়ে গেলে 3 অ্যামিনো পেন্টান। এইভাবে অ্যামিনো মূলকের অবস্থানের ভিন্নতার মাধ্যমে যে ভিন্ন ভিন্ন সমানতা পাওয়া যায় সেটাকে আমরা বলছি অবস্থান সমানতা। এখন আমরা দেখব তৃতীয় বিষয়টি কার্যকরী মূলক সমানতা। এক্ষেত্রে কিছু শর্ত আছে। সকল কার্যকরী মূলকের ক্ষেত্রে কার্যকরী মূলক সমানতাটি প্রযোজ্য হয়, বরং বিশেষ কিছু ক্ষেত্রে এটি পাওয়া যায়। যেমন অ্যালকোহল মূলক, যেটা OH মূলক, এই একই মূলক দ্বারা অ্যালকোহল এবং ইথাইল দুটি ভিন্ন ধরনের জৈব যৌগ পাওয়া যায়। অ্যালডিহাইড এবং কিটোন একই আণবিক সংকেত দ্বারা দুটি কার্যকরী মূলক প্রকাশ করা যায়। COOH এই কার্যকরী মূলকটি থাকলে অ্যাসিড, এস্টার, হাইড্রোক্সি কিটোন অথবা হাইড্রোক্সি অ্যালডিহাইড যৌগ পাওয়া যায়। অ্যানহাইড্রেট যে কার্যকরী মূলকটা ছিল COOCO, এই ধরনের কার্যকরী মূলকের ক্ষেত্রে অ্যানহাইড্রেট পাওয়া যায় এবং অক্সিজেন প্রতিস্থাপিত অ্যাসিড পাওয়া যায়, অর্থাৎ অক্সো অ্যাসিড পাওয়া যায়। এরকম এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে। আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমি একটা অ্যাসিড নিয়েছি, দেখো বিউটানয়িক অ্যাসিড, যার 4টি কার্বন আছে, অর্থাৎ C3H7COOH বিউটানয়িক অ্যাসিড। অর্থাৎ এখানে মোট 4টি কার্বন আছে এবং 8টি হাইড্রোজেন আছে, 2টি অক্সিজেন আছে। এই একই সংকেতকে ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক পাব। যেমন আমরা পাই মিথাইল প্রোপানয়েট, এস্টারের যৌগ। এখানে মোট পরমাণুর সংখ্যা, কার্বন সংখ্যা, অক্সিজেন সংখ্যা সব একই আছে, শুধুমাত্র কার্যকরী মূলকটা পরিবর্তন হয়েছে। এছাড়াও আমরা এখান থেকে পেতে পারি 2 হাইড্রোক্সি বিউটান 3 ওন, অর্থাৎ হাইড্রোক্সি প্রতিস্থাপিত কিটোন। তার মানে একই আণবিক সংকেত দিয়ে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ অণু পাওয়া যাচ্ছে। এরপরে আমরা দেখব মেটামারিজম সম্পর্কে। মেটামারিজম সম্পর্কে পূর্বে ধারণা দেওয়া হয়েছিল। এখন মেটামারিজম কখন কখন সম্ভব? ওই সমস্ত ক্ষেত্রে সম্ভব যে সমস্ত ক্ষেত্রে দ্বিযোজী কার্যকরী মূলকটি কার্বন শিকলের মাঝে অবস্থান করে, অর্থাৎ কার্যকরী মূলক থাকবে তার উভয় দিকে। মনে করো এই হেডফোনের এই অংশটিকে যদি আমি বলি কার্যকরী মূলক, এর এই পাশে কার্বন শিকল, এই পাশে কার্বন শিকল, এই অবস্থানে যারা থাকে তাদের ক্ষেত্রে কেবল এটি পাওয়া যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ইথার, এস্টার, সেকেন্ডারি অ্যামাইন ইত্যাদি, আরও হতে পারে। উই নিড টু সার্চ। তো এখানে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি এস্টার দিয়ে। তাহলে এস্টারের মোট কার্বন দেখো 4টি আছে। প্রথম কাঠামোতে একটি হচ্ছে অ্যালকাইল অংশে আছে, 3টি অ্যালকানয়েড অংশে আছে। দ্বিতীয় কাঠামোতে 2টি অ্যালকাইল অংশে আছে, 2টি অ্যালকানয়েড অংশে আছে। অর্থাৎ এই যে পার্থক্য, অর্থাৎ মাঝখানে অক্সিজেনের সাপেক্ষে এপাশে 1:3, এপাশে 2:2, এই পার্থক্যের কারণে দুটি ভিন্ন নামের যৌগ তৈরি হয়েছে। একটি হচ্ছে মিথাইল প্রোপানয়েড, আরেকটি হচ্ছে ইথাইল ইথানয়েড। এই যে ভিন্ন ভিন্ন বিষয়টা হলো। আর টটোমারিজম সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করার বিষয়, এটা এত সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সম্ভব না। তো পরবর্তী সেশনে আমরা সমানতা নিয়ে আরও কথা বলবো, দেখার আমন্ত্রণ রইল। এখন এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণ বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই, প্রচুর পড়তে হবে। এবং সেই সাথে আমাদেরকে পরবর্তী উপস্থাপনার সাথে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। আর রসায়ন বিষয়ে, উচ্চ মাধ্যমিক রসায়নের রিলেটেড যে কোনো বিষয়ে প্রশ্ন করতে এই ভিডিও লিঙ্কের নিচে মন্তব্য করো, অথবা মেইল করো f.rabby85@gmail.com, অথবা বার্তা পাঠাও ফেসবুক মেসেঞ্জারে এই ঠিকানায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।